আমার ডান দিকে আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একটি পরিবারের ভিডিও, একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ভিডিও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2:30 মিনিটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি উত্তাল পরিবেশ চলছিল এবং সেই পরিবেশের এক ভয়ঙ্কর চিত্র আজকে আমরা দেখতে পাই। বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে আজকে গর্জে ওঠে এবং তারপরেই ইস্তফা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে, কেন এইভাবে যে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, যেটা হয়েছিল 1947-এ দেশভাগের সময়, 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেই একই রকম আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি এই ভিডিওতে। যদিও বা ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই ভিডিও আমাদের কাছে ভাইরাল আসার পর আমাদের আর্তনাদ আপনাদেরকে আমরা শেয়ার করতে চাইছি এবং সেই ভিডিওর কিছুটা ক্লিপ আপনাদের দেখাচ্ছি। একটি বাংলাদেশের একটি হিন্দু পরিবার, তার সাথে কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা দেখুন সেই ভিডিওটি। দেখুন আমার ডান দিকের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। দেখেন, হিন্দু বাড়িতে হামলা চালাই জিতেছে, আপনার দেশবাসীর কাছে আমরা এর বিচার চাই। দেখেন, এই যে দেখেন, দেখেন অবস্থা, রামনগর শেখমাটিয়া, দেখেন দেখেন অবস্থা, দেখেন অবস্থা, দেখেন কিভাবে ভাঙচুর চালাইছে না। দেখেন 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 অবস্থা, ওই দেখেন শত শত লোক, ওই দেখেন ভাঙচুর, আমার মিলে ভাঙচুর করতেছে। ওই দেখেন দেখেন, স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশ। দেখেন দেখেন আমার দিয়ে শুরু করছে। দেখেন, ওই দেখেন শত শত লোক, ওই দেখেন দেখেন অবস্থা, দেখেন ওই দেখেন লুটপাট চলতেছে। দেখেন সবাই, দেখেন আমি সেনাবাহিনীর কাছে আমি বিচার চাই। দেখেন সবাই, দেখেন আমার বাড়িতে আগুন দেবে, আপনারা সবাই আসেন, সবাই আসেন। দেখেন দেখেন সবাই, দেখেন দেখেন সবাই, শুরু হয়ে গেছে। দেখেন শব্দ পাইতেছেন? আসসালামু আলাইকুম। দেখেন দেখেন আপনারা, দেখেন সবাই, দেখেন দেখেন ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে গেছে। দেখেন দেখেন ইট, দেখেন 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 আমি কিভাবে বাঁচবো? দেখেন অবস্থা সবাই, দেখেন কিভাবে ভাঙছে। দেখেন 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 অবস্থা, দেখেন বাংলাদেশ, দেখেন ভাঙচুর, দেখেন ভাঙচুর, দেখেন দেখেন শেখ হাসিনার বাংলাদেশ শেষ হয়ে গেছে। এই দেখেন 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 আমাদের এই দেখেন পরিবারের লোকেরাই, দেখেন এই দেখেন দেখেন আপনারা সবাই পদক্ষেপ নেন, আমাদের বাড়ি জ্বালাই দেবে। ওই দেখেন মুখ দেখতে আসছে, দেখেন দেখেন আমার বাড়ি জ্বালাই দিতেছে।
হোক, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ করুক। দেখেন হাজার হাজার মানুষের ভিতরে যাবো, তুই যাবো, দেখেন অবস্থা, দেখেন চুপ থাও। সবাই আমার বাসাইতে আসেন, আমার বাড়ির লুট হয়ে যাইতেছে, মির কারখানা সব লুট হয়ে যাইতেছে, সব লুট হয়ে যাইতেছে। আমরা হিন্দুরা সে ওই দেখেন ইটের অবস্থা দেখেন। সিটি বৌদি কেউ রে ফোন কর, আমরা শেষ, আমরা শেষ। রকম দা আর্মি অফিসে ফোন দাও, আর্মি অফিসে ফোন দাও, দাওলা সবাই, দাওলা সবাই, দাওলা বাঁচতে হলে দাওলা। দেখেন ও স্যার মুস্তফা স্যার, কেনা কোথায় আসছো? রোহন দা আর্মি অফিসে ফোন দাও, আর্মি অফিসে ফোন দাও রে। ভাঙচুর শুরু করিয়ে দেখছে, এই দেখেন অবস্থা। ঘরে চল গেছে আমার বাসান, আমার বাসান ওই দেখেন, ওই তাওলা দিয়ে আসে সবাই আউগেই আসেন। ওই দেখেন অবস্থা, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখ আমার ঘর ভাঙ্গে ঢুকে যাইতেছে। ও মাসি, বড় মাসি, ও বড় মাসি, আমি মরিকে যাব। ও বড় মাসি, ও বড় মাসি, ওই যে সব ভাঙ্গে ফেলাইলো। বাঁচাও, 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 আরে মুস্তাফা ভাই বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমরা মরিকে যাইতেছি, বাঁচাও। ও আমাকে জয় ফোন কর, ফোন কর। ওই ওই অবস্থা দেখো। ও তরিদুল আমার ঘর বাঁচা ভাই, ও তরিক, ও তরিক, ও তরিক আমার ঘর বাঁচা, ও তরিক। আমরা বাঁচবো কিভাবে? আমরা বাঁচবো কিভাবে? আমাকে বাঁচাও। রকন ভাই, রকন ভাই সব চলিয়ে যেতেছে, মারিয়ে যাবো সবাই। ও রকন ভাই, ওই যে সব দাওটাও সব উপরে আন। বাংলাদেশের একটি পরিবারের আর্তনাদ আপনাদেরকে আমরা তুলে ধরছি। কি আপনাদের গা শিউরে উঠছে না? আজকে ছাত্র আন্দোলনের ফলে যখন সেই আন্দোলন পুঞ্জীভূত হয় এবং সেখানে সরকারকে যখন পদত্যাগ করতে হয়, তারপরেই এই মৌলবাদী শক্তিদের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু একের পর এক ছবি আমাদের কাছে উঠে আসে বাংলাদেশ থেকে। একের পর এক জায়গায় সংখ্যালঘুদের ওপর এইভাবে হামলা চালানো হচ্ছে, যাতে পুরো দেশ থেকে হিন্দুত্বকে পুরো মিটিয়ে শেষ করে দেওয়া যায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যে মৌলবাদী সংস্থাগুলো আজকে এই পরিবারের, সংখ্যালঘু পরিবারের ওপর আজকে যে অত্যাচার হচ্ছে, তাদের পাশে কেউ নেই কেন? কেন তাদের পাশে সেই দেশের লোকেরা বা সেই দেশের পাড়া প্রতিবেশীরা তাদের পাশে কেন দাঁড়াতে পারছে না? কারণ একটাই, যে মৌলবাদী শক্তিকে শক্তিশালী করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে অন্য ধর্ম, কোনো ধর্মের এখানে প্রভাব থাকবে না। তার জন্যই কিন্তু আজকে এই নিরীহ পরিবারগুলোর উপরে একের পর এক অত্যাচারের ঝড় উঠে আসছে। 1947-এ যেভাবে অত্যাচার হয়েছিল, যখন ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হয়, যখন পূর্ব বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়, তখন আমরা দেখেছিলাম। তারপর যখন বাংলাদেশ স্বাধীন হয়
71 সালে সেই সময়েও কিন্তু একই ছবি দেখা গেছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে টর্চার, যেভাবে অত্যাচার, সেভাবে একের পর এক ছবি উঠে এসছে। শুধু এই ছবি নয়, দেখুন কিভাবে আগুন জ্বলছে বাংলাদেশে। আমরা যেই ছবি আমাদের কাছে এসছে, আপনাদেরকে আরেকটা ছবি আমি দেখাচ্ছি। দেখুন দেখুন একটি মন্দিরকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে দেখুন চারিদিকে দিকে দিকে আগুনের ছবি। এইভাবে কিন্তু সেই ছবিগুলো উঠে আসছে আমাদের কাছে। আপনারা দেখছেন সেই আগুন, যে আগুনের বাংলাদেশের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুনে আজকে যারা সেখানে সংখ্যালঘুরা রয়েছে আজকে তারা সেখানে নিরাপদ নয়। 1971-এর মতো তারাও এই মুহূর্তে তাদের সর্বকিছু ছেড়ে তাদেরকে পালিয়ে আসার পরিকল্পনা করছে। প্রাণটুকু নিয়ে পালিয়ে আসতে পারে কিনা সেটা কিন্তু তাদের কাছে একটা সংশয়ের বিষয় রয়েছে, কারণ বাড়ির ওপরে যেভাবে মৌলবাদী শক্তিগুলো একের পর এক জায়গায় হামলা করছে এবং তাদেরকে যেভাবে ঘরে ইট ছোড়া হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধার্মিক সংস্থাগুলো যেভাবে ভেঙে ফেলা হচ্ছে। ছবি আপনারা দেখছেন চট্টগ্রাম হাজারীগলি মন্দিরের পাশে সেই ছবি, যেখানে মন্দিরের সামনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলনের জায়গায় থাকার ফলে আজকে ছাত্ররা তাদের হকের জন্য তারা আজকে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সায় দিয়েছে সমস্ত মানুষ। কিন্তু যে আন্দোলনের জন্য আজকে বাংলাদেশ উত্তাল ছিল, সেই আন্দোলনের মোড় আজকে অন্যদিকে কেন ঘুরে যাচ্ছে? সেই আন্দোলনের মোড় আজকে সংখ্যালঘুদের ওপরে সে কেন টর্চার হচ্ছে? যখনই কোনো রকম আজকে কোনো বিষয় হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সংখ্যালঘুদের এসে তাদেরকে প্রভাব পড়ে। আজকে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তারা আজকে নিরাপদ নয় এই মুহূর্তে, কারণ তারা কোন দিকে যাবে তাদের কাছে কিন্তু তাদের কাছে কোনো দিশা নেই। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের যে ট্রেন চলাচল ছিল সেটা বন্ধ হয়েছে। বাংলাদেশ চেন্নাই এবং বাংলাদেশের যে ফ্লাইট ছিল সেই ফ্লাইট আজকে রিটার্ন এসছে। বাংলাদেশে এই মুহূর্তে পরিষেবা কি রয়েছে কিন্তু পুরোপুরি বোঝা অসম্ভবের ব্যাপার। কিন্তু যেটুকুর দিকে দিকে ছবি উঠে আসছে, সেই ছবি ছোটো ছোটো ক্লিপ আমরা দেখলে আমাদের গা শিউরে উঠছে। এই নিয়ে আজকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি চাঞ্চল্যকর একটি কথা বলেন তিনি, এবং তিনি এখানে পরিষ্কার বলেছেন। কি বলেছেন সেই চাঞ্চল্যকর কথা আপনাদেরকে একটু শোনাতে চাইবো, যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলেছে শুনুন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার, এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন 47-71-এর। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে আজকে যে পরিস্থিতি উঠে আসছে, যে ছবি উঠে আসছে, দেখলে আমাদের গা শিউরে উঠছে। যেটা 1971 এবং 1947-এর যে ছবি ছিল তার পুনরাবৃত্তি হচ্ছে। বহু মানুষ 1947 এবং 71-এ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন এবং বহু জায়গায় আজকে পশ্চিমবঙ্গ কেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজকে তারা বসবাস করছেন। সর্বকিছু ছেড়ে শুধু প্রাণটুকু নিয়ে তারা এই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছিল, আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তারপর একটু একটু করে সঞ্চয় করে তারা জীবনের একটি জায়গা, আশ্রয় তারা তৈরি করতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে যারা বাংলাদেশে রয়েছে, যাদের সব কিছু ছেড়ে আবার যদি আসতে হয় এই শরণার্থীদের এই পশ্চিমবঙ্গে এসে, তারা কোথায় থাকবে? তারা আজকে কিভাবে তাদের জীবনযাপন করবে?
তাদের সব কিছু রয়েছে, নিজের বাড়ি রয়েছে, নিজের ঘর রয়েছে, নিজের সব কিছু থাকা সত্ত্বেও তাকে এখন প্রাণটুকু নিয়ে কোনো মতে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হবে। কারণ একটাই, কারণ মৌলবাদী শক্তির হাতে বাংলাদেশ যেতে চলেছে, জিহাদি শক্তির হাতে বাংলাদেশ যেতে চলেছে। এই জিহাদি এবং মৌলবাদী শক্তি একের পর এক জায়গায় সংখ্যালঘুদের উপর যে হামলা যে চালাচ্ছে, নৃশংস সেই দৃশ্য, যে ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা সেই ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই ফুটেজ আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। সমস্ত কিছু আমাদের কাছে আপডেট নেই এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কী হচ্ছে, আগামী দিনে কি হবে, কিন্তু যেটুকু ছবি আমাদের কাছে বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি, আমাদের প্রতিনিধিরা যেটুকু ছবি আমাদের পাঠাতে পারছে, সেই ছবিটুকুর সাহায্যে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে। আবার সেই 1971 এবং 1947-এর যদি পুনরাবৃত্তি হয়, তাহলে যারা বাংলাদেশ থেকে যদি আজকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে প্রবেশ করে, তাদের পক্ষে কি সম্ভব যে আবার নতুন করে সমস্ত বাড়ি ঘরদোর ভিটে ছেড়ে একটা অন্য দেশে এসে তাদের নতুন করে তাদেরকে বাঁচতে হবে? কারণ তারা সংখ্যালঘু সেই দেশে, সেই জন্যই তাদেরকে তাদের তিল তিল করা জমানো সম্পত্তি, তাদের বাস্তু ভিটে সব কিছু তাদেরকে নিঃস্বার্থভাবে ছেড়ে শুধু প্রাণ বাঁচানোর জন্য তাদেরকে আসতে হবে। আজকে কেন এই পরিস্থিতি হচ্ছে বারবার? তাহলে কি চীন এবং পাকিস্তানের মদত রয়েছে বাংলাদেশের এই সেনাবাহিনীর ওপর, যাতে সেখানকার সরকারের পতন হোক এবং চীন ও পাকিস্তান তাদের হস্তক্ষেপ করতে পারে এই বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আগামী দিনে একটি জিহাদি দেশ তৈরি করতে পারে বাংলাদেশকে? এবং যেভাবে পাকিস্তান যেভাবে জিহাদি শাসন চালাচ্ছে, যেভাবে তালিবানি শাসন যেভাবে রয়েছে পাকিস্তানে, সেই একই ছবি বাংলাদেশের মধ্যে তৈরি করতে চাইছে পাকিস্তান এবং চীন। কি ছবি হবে আমরা জানি না, কিন্তু যেটুকু আমরা বুঝতে পারছি সেইটুকুর মধ্যে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আর্তনাদ আমরা দেখছি আজকে, মোটেই এটা ঠিক নয়। কি হবে এই পরিস্থিতি আমরা জানি না, কিন্তু যা হতে চলেছে এই পরিস্থিতি ভয়ানক, ভয়ঙ্কর হবে। আমাদের কাছে যে প্রতিবেদন আমরা আপনাদের কাছে রাখলাম, আপনারা এই প্রতিবেদন যদি দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।